আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি RTV সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া এবং আমি সৈয়দা সাদিয়া বেনাজির। শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্যের চর্চা আরও বেগবান করতে রাষ্ট্র এবং সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই খাতগুলোকে রাজনীতিকরণ কখনো সভ্য সমাজের পরিচয় নয় বলেও মন্তব্য করেন তিনি। ২১শে পদক ২০২৬ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এবার বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ২১শে পদক প্রদান করা হয়। বিস্তারিত থাকছে রুদ্র রফিকের রিপোর্টে। জাতীয় জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় গৌরবোজ্জ্বল অবদান রাখায় ৯ ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে দেওয়া হলো ২১শে পদক ২০২৬। বেলা ১১টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে তাদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবার অভিনয়ে পদক পেয়েছেন ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সঙ্গীতে মরণোত্তর সম্মাননা পেয়েছেন আয়ুব বাচ্চু, নৃত্যে অর্থী আহমেদ, পালাগানে ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় প্রফেসর ডক্টর মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং প্রতিষ্ঠান হিসেবে ব্যান্ড দল ওয়ারফেজ। পরে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার চায় জ্ঞান, বিজ্ঞান ও সাহিত্য চর্চা আরও বিকশিত হোক। শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্যের চর্চাকে আরও বেগবান করতে রাষ্ট্র এবং সরকার তার দায়িত্ব অবশ্যই পালন করবে। আমি বিশ্বাস করি শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্য চর্চাকে রাজনীতিকরণ করা কখনোই সভ্য সমাজের পরিচায়ক নয়। প্রধানমন্ত্রী আরও বলেন, একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় সরকার। শিক্ষা, সাহিত্য, শিল্পকলা, বিজ্ঞান ও প্রযুক্তি অর্থাৎ জ্ঞান বিজ্ঞানে সব শাখায় যাতে দেশ এগিয়ে যেতে পারে, নৈতিক মানসম্পন্ন তেমন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান গণতান্ত্রিক সরকার অবশ্যই কাজ করবে। প্রত্যাশিত বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞজনদের পরামর্শ প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের বিজ্ঞজনদের দিক নির্দেশনা অবশ্যই প্রত্যাশিত। রুদ্র রফিক, RTV, ঢাকা। দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায় সরকার। বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে বইমেলা ২০২৬-এর উদ্বোধন ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের ভোটে নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকারের যাত্রা শুরু হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বইমেলা শুধু ঢাকার মধ্যে সীমাবদ্ধ না রেখে সারা দেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান সরকার প্রধান। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। বহুমাত্রিক বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার বাংলা একাডেমিতে অমর একুশে বইমেলার উদ্বোধনী আয়োজনে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আনুষ্ঠানিকতা শেষে এবারের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ প্রদান করেন তিনি। কবিতা, কথা সাহিত্য, প্রবন্ধ, শিশু সাহিত্য, অনুবাদ, গবেষণা, বিজ্ঞান ও মুক্তিযুদ্ধ নিয়ে ৯ জনের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। পরে প্রধানমন্ত্রী তার বক্তব্যে তরুণ প্রজন্মকে বই পড়ায় আকৃষ্ট করতে আরও উদ্যোগী হতে আহ্বান জানান। ইন্টারনেট ব্যবহারের আসক্তি পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ হারিয়ে ফেলার তীব্র ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে বইয়ের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়ানোর উপায় আমাদেরকে বের করতে হবে। বই পড়া নিয়ে ১০২টি দেশের জরিপ তুলে ধরে বইমেলা নিছক উৎসব নয় উল্লেখ করে সবাইকে বইপ্রেমিক হওয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের একজন মানুষ গড়ে বছরে ৩টির মতন বই পড়েন। সুতরাং অমর একুশে বইমেলা শুধুমাত্র একটি নিছক উৎসবই বোধহয় মনে করা ঠিক হবে না, বরং এই মেলা আমাদেরকে আরও কীভাবে বই প্রেমী করে তুলতে পারে সেটি নিয়েও বোধহয় আমাদের কাজ করার অবকাশ রয়েছে। আগামীতে বইমেলাকে অমর একুশে আন্তর্জাতিক বইমেলা হিসেবে আয়োজন করা যায় কিনা এমন প্রস্তাবও দেন সরকার প্রধান। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার তার যাত্রা শুরু করেছে। জনগণের প্রতি জবাবদিহিমূলক এ সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়। বইমেলা শুধু একটি নির্দিষ্ট মাসে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে সীমাবদ্ধ না রেখে বরং সারা বছর দেশের সব বিভাগ, জেলা ও উপজেলায় আয়োজিত করা যেতে পারে। পরে বইমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আগামী 15 মার্চ পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা 2টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা খোলা থাকবে। শামীম চৌধুরী, RTV, ঢাকা। এই মুহূর্তে বইমেলা প্রাঙ্গণে আছে সহকর্মী শাকিলা করিম, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শাকিলা, আপনার কাছে একটু জানতে চাইছি যে বইমেলার শুরুর দিনে এসে দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন, এছাড়া সবগুলো স্টল আজ চালু হয়েছে কিনা সে বিষয়ে জানাবেন আমাদের। ধন্যবাদ আফসানা। আজ বইমেলা শুরু হয়েছে, অর্থাৎ বেলা 3টার সময় প্রধানমন্ত্রী বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন করেছেন। বইপ্রেমী সাহিত্যপ্রেমীদের দীর্ঘদিনের অপেক্ষার প্রহর আজ ফুরালো এবং এই বইমেলা প্রাঙ্গণে আজ যেহেতু রমজান মাস চলছে এবং ইফতারের কিছুক্ষণ পরেই আসলে যে পরিমাণ দর্শনার্থী চোখে পড়ছে, এটি আসলে বেশ যারা প্রকাশক রয়েছেন, যারা স্টলে যারা রয়েছেন তাদের কাছে বেশ খুশির বিষয় এবং আমি বেশ ক্রেতা যারা বইপ্রেমী রয়েছেন তাদের এখানে আনাগোনা দেখতে পাচ্ছি। এবং আজকে যেহেতু প্রথম দিন, এখনো পর্যন্ত বেশিরভাগ স্টল রেডি হয়নি, অর্থাৎ এগুলোতে এখনো ডেকোরেশনের কাজ চলছে। আপনাকে দেখানোর চেষ্টা করছি, দেখতেই পাচ্ছেন যে এখনো এখানে পেরেক ঠোকাঠুকি চলছে। তো সবকিছু মিলিয়ে বইমেলা আস্তে আস্তে জমে উঠতে শুরু করেছে এবং প্রতিদিন কিন্তু বেলা 2টা থেকে রাত 9টা পর্যন্ত বইমেলা চলবে এবং শুক্র এবং শনিবার অর্থাৎ সরকারি ছুটি যে 2 দিন রয়েছে, এই 2 দিন কিন্তু বেলা 11টা থেকে শিশু প্রহর চলবে বেলা 1টা পর্যন্ত, অর্থাৎ 2 ঘন্টা করে শিশু প্রহরের জন্য সময় বরাদ্দ করে রাখা হয়েছে। অর্থাৎ শুধুমাত্র যারা বড়রা রয়েছেন বইপ্রেমী তাদের জন্য নয়, ছোট ছোট শিশুদেরকে, কোমলমতি শিশুদেরকে বইয়ের প্রতি টান ভালোবাসা সৃষ্টি করতে যে শিশু প্রহরের যে ব্যবস্থা রাখা হয় প্রতি বছর বইমেলায়, সেটিও কিন্তু এবছর যথারীতি চলছে এবং চলবে শুক্র এবং শনিবার। সবকিছু মিলিয়ে হয়তো আস্তে আস্তে বইমেলা জমে উঠবে, যদিও বেশ কিছুদিন পরে অর্থাৎ জাতীয় নির্বাচন ছিল এবং নানা চ্যালেঞ্জ ছিল, সবকিছু মিলিয়ে একেবারে গুছিয়ে উঠতে যদিও পারেনি এখনো বাংলা একাডেমি, তারপরও যথেষ্ট গোছানো দেখতে পাচ্ছি আমরা। এবং এখনো যেহেতু কাজ চলছে এবং কাজ শেষ হলে হয়তো দেখা যাবে যে বইমেলা প্রাঙ্গণ আমরা হয়তো চিরাচরিত সেই বইয়ের পাঠক যারা বই প্রেমী রয়েছে তাদের সবাইকেই হয়তো আমরা এই বইমেলা প্রাঙ্গণে দেখতে পাবো। এবং একটি বিষয় জানিয়ে রাখি যে বইমেলায় এবার 529টি স্টল কিন্তু থাকছে, যদিও গতবারের তুলনায় এবার কিছুটা কম। তবে যারা বইপ্রেমী রয়েছেন তাদেরকে কিন্তু হতাশ করবে না, যারা লেখক এবং যারা প্রকাশক রয়েছেন, প্রচুর বইয়ের সমাগম রয়েছে, যারা পাঠক রয়েছে তারা প্রতিদিন বেলা 2টা থেকে রাত 9টা পর্যন্ত বইমেলায় আসতে পারবেন। জি, অসংখ্য ধন্যবাদ শাকিল আপনাকে। মূল্যস্ফীতি ও সুদের হার নিয়ন্ত্রণ সহ বন্ধ কলকারখানা চালু করতে নীতি সহায়তা দেবে কেন্দ্রীয় ব্যাংক, জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাফিজুর রহমান। সামষ্টিক অর্থনীতির ইতিবাচক ধারা অব্যাহত রেখে সুশাসন প্রতিষ্ঠায় কাজ করে যাবেন বলে জানান তিনি। প্রথম কর্মদিবসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত বৈঠকে নতুন গভর্নর আরও বলেন, আর্থিক খাতে চলমান সংস্কার কাজ অব্যাহত থাকবে। এ বিষয়ে আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। নিয়োগ পাওয়ার পরদিনেই বাংলাদেশ ব্যাংকে আসেন নতুন গভর্নর মোস্তাকুর রহমান। গণমাধ্যমের সঙ্গে কথা না বললেও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পরে ব্রিফিংয়ে বৈঠকের বিষয়ে তুলে ধরেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। জানান, নতুন গভর্নর গণমাধ্যমে কথা কম বলে কাজের মাধ্যমে এগিয়ে নিতে চান অর্থনীতিকে। এই ইকোনমিটাকে স্টেবল রেখে এমপ্লয়মেন্ট কিভাবে জেনারেশন করা যায় এবং এমপ্লয়মেন্ট জেনারেশন বৃদ্ধি করতে হলে বেশ কিছু প্যারামিটারকে অ্যাড্রেস করতে হবে। সেখানে হাই ইন্টারেস্ট রেট একটা ইস্যু, তার পাশাপাশি মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম একটা এজেন্ডা হচ্ছে ইনফ্লেশন কন্ট্রোল করা। কর্মসংস্থান বাড়াতে বন্ধ কলকারখানা চালু করতে নতুন গভর্নর নীতি সহায়তার তাগিদ দেন বলে জানান মুখপাত্র। বৈষম্যমূলক কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না জানিয়ে সকল রেগুলেটরি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় রেখে বাংলাদেশ ব্যাংক কাজ করবে। পাশাপাশি চলমান সংস্কার কাজ অব্যাহত থাকবে বলেও জানান তিনি। বেশ কিছু কলকারখানা আমরা গত 1.5 বছর বন্ধ হতে দেখেছি। পলিটিক্যাল আনস্টেবিলিটি সহ ডলার প্রাইসিং বিভিন্ন কারণে বন্ধ হয়ে গিয়েছে। ইকোনমিককে যদি বুস্ট আপ করতে হয় তবে এই কলকারখানাগুলোকে অবশ্যই চালু করতে হবে। এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংক উদ্যোগ গ্রহণ করবেন। যে সকল সংস্কার কার্যক্রম শুরু হয়েছিল অন্তর্বর্তী সরকারের সময়, বিগত গভর্নর স্যারের সময়,
ওগুলো কন্টিনিউ হবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশ ব্যাংকে শৃঙ্খলা ধরে রাখতে নতুন গভর্নর কঠোর থাকবেন বলেও জানান মুখপাত্র। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। এককালীন 10,000 টাকা কৃষি ঋণ নেওয়া কৃষকদের সুদসহ ঋণ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথম মন্ত্রিপরিষদ বৈঠকে এই সিদ্ধান্ত হয়। পরে মন্ত্রিপরিষদ সচিব নসিমুল গনি জানান, ক্যাবিনেট বৈঠকের প্রথম দিনেই নির্বাচনী ইশতেহারে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী কৃষি ঋণ মওকুফের নির্দেশ দেন সরকার প্রধান। সচিব বলেন, বাংলাদেশ ব্যাংকের হিসেবে সরকারি বেসরকারি ব্যাংকে 25 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত কৃষি ঋণ 1525 কোটি টাকা। সরকারের এই সিদ্ধান্তের কারণে ঋণমুক্ত হয়ে কৃষকরা নতুন উদ্যমে উৎপাদন আরও বাড়াতে পারবে। সরকারি কর্মকর্তারা ঠিক সময়ে অফিসে না করলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। কৃষকদের নিকট পাওনা রয়েছে প্রায় 1550 কোটি টাকা, যা এই মওকুফের আওতাভুক্ত হবে। এই ঋণ মওকুফ করা হলে দরিদ্র কৃষকগণ নিম্নলিখিতভাবে উপকৃত হবে। প্রথমত, এতে আনুমানিক 12 লক্ষ কৃষক, একদম সবচেয়ে যারা দরিদ্র কৃষক, তারা উপকৃত হবেন। এর ফলে ক্ষুদ্র প্রান্তিক কৃষকগণ ঋণের হার দায় হতে মুক্ত হতে পারবেন, যা তাদের কর্মস্পৃহা বৃদ্ধি করবে এবং দেশের কৃষি খাতে উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে। কক্সবাজারের কলাতলিতে গ্যাস পাম্পে বিস্ফোরণে ছড়িয়ে পড়া আগুনে দগ্ধ হয়েছেন অন্তত 16 জন। তাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে। 7 জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। বিস্ফোরণের আগে কয়েক ঘন্টা লিকেজের কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস, সেনা ও নৌবাহিনী প্রায় 4 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। কক্সবাজারের কলাতলিতে মঙ্গলবার উদ্বোধন করা হয় এন আলম ফিলিং স্টেশন নামে এই গ্যাস পাম্পটি। একদিন পরই বুধবার সন্ধ্যা 7টার দিকে শুরু হয় গ্যাস লিকেজ। রাত 10:20 দিকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। এর পরপরই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বসতবাড়ি ছেড়ে নিরাপদ দূরত্বে আশ্রয় নেন আশপাশের মানুষ। 20% ইনজুরি আছে, এখন আমরা ব্লাড টেস্ট করব, এরপর ডক্টর দেখাবো, দেন কি হয় সেটা বলতে পারবো না এখন। লাস্ট আমরা চলে আসতেছি বাসার মধ্যে, সাইডে আবার বিস্ফোরণ হয়েছে, মোটা অঙ্কের বিস্ফোরণ হয়েছিল। একদম বিস্ফোরণ হয়েছে অনেক দূরে, কিন্তু রোডের উপরে চলে আসছে বিস্ফোরণটা, কেউ আনতে পারে নাই। প্রায় 1 ঘন্টা পর আবার বিকট আকারে বিস্ফোরণ হয়ে আমার সব ঘর পুড়ে গেছে। তা আমার সব সম্পদ চলে গেল, যে আমার ছেলে মেয়ে পরিবার যে বেঁচে আছে, এটা আল্লাহর কাছে সবচেয়ে কি করি। বিকট শব্দের সাথে সাথে পুরো এলাকায় আগুন ধরে গেছে। পিছনে কয়েকটা ঘর বাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে, পাশে একটা গ্যারেজ আছে। এই গ্যারেজের মধ্যে 20-25টা ওই জিপ ছাদের গাড়ি করে পুরো ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস বলছে, গ্যাস আনলোড করার সময় লিকেজ থেকেই আগুনের সূত্রপাত। আগুন লাগার পরে এটা আমাদের থেকে নির্বাপন, আমাদের 2টা ইউনিট এসে এটা নির্বাপন করেছে, কিন্তু গ্যাস রিলিজ হওয়ার কারণে এটা আশেপাশে গ্যাসটা ছড়িয়ে পড়েছে। তাৎক্ষণিক পদক্ষেপের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান এ কর্মকর্তা। যেরকম দুর্ঘটনা ঘটেছে তাতে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল, সময়োচিত পদক্ষেপ গ্রহণের কারণে সেটি হয়নি। এদিকে এই ঘটনায় জনবহুল এলাকায় গ্যাস পাম্পের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে বড় প্রশ্ন। আবরার মাহি, RTV। অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পেলে আরও 10,000 পুলিশ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের তিনি বলেন, শূন্য পদে 180 জন পুলিশ সার্জেন্টের নিয়োগ দেওয়া হবে। পুলিশের পোশাক পরিবর্তনের দাবি উঠেছে, আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। আজকে 180 জন পুলিশ সার্জেন্ট নিয়োগের জন্য আমরা নির্দেশ দিয়েছি। সেগুলো আগের শূন্য পদ, সেটা খুব শিগগিরই নিয়োগ করা হবে, যত পরীক্ষার মধ্য দিয়ে আর কি। অর্থ মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স পেলে খুব শিগগিরই আমরা প্ল্যান করতেছি আরও 10,000 নতুন কনস্টেবল নিয়োগ করা হবে দ্রুততার সাথে। পরিবহন খাতে মালিক শ্রমিকরা সমঝোতার ভিত্তিতে টাকা তুলছে।
এটি চাঁদা নয়, আগে দেয়া এমন বক্তব্যে অটল থেকে নৌ পরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, তিনি বোঝাতে চেয়েছেন চাঁদা ও চাঁদাবাজির মধ্যে পার্থক্য আছে। সচিবালয়ে আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, গতবারের ঈদ যাত্রা স্বস্তি ছিল, তার চেয়ে বেশি ভালো করার জন্য সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে। যে সকল গার্মেন্টসের জরুরি অর্ডার নেই, সেই সকল গার্মেন্টস কর্মীদের ছুটি দেওয়ার জন্য মালিক পক্ষকে বলা হয়েছে। চাঁদা দিচ্ছে, এখন কি বলবেন? আমি তো রিহাবের মেম্বার, প্রতি বছর চাঁদা দিই, কি বলবেন? এটা অবৈধ বলবেন? আমি বলছি ট্রাক মালিক সমিতি তাদের কল্যাণে যে টাকাটা নেয় তাদের মধ্যে মিটিং করে নির্ধারণ করে সেটা বৈধ। যারা পথে অবৈধভাবে নেবে সেটা তো অবৈধ। সেটা আপনারা মনোযোগী যদি করতে চান, আমরা তৎপর আছি। স্পেসিফিকভাবে বলেন যে এই জায়গায় এটা ঘটছে, ডেফিনেটলি নেসেসারি অ্যাকশন নেওয়া হবে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইফিকে 5 মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি KM জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ এই আদেশ দেন। গত বছরের 9 মে শহরের পশ্চিম দেওভোগে নিজ বাসভবন চুনুককুটির থেকে গ্রেপ্তার হন আইভি। এদিকে জুলাই আগস্টে হত্যাযজ্ঞের মামলায় কক্সবাজারের উখিয়া টেকনাফ আসনের সাবেক এমপি আব্দুর রহমান বদিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে 2024 সালের 20 আগস্ট চট্টগ্রামে পাঁচলাইশ থেকে বদিকে গ্রেপ্তার করে র্যাব। ঢাকার হাজারীবাগে ছুরিকাঘাতে নবম শ্রেণীর ছাত্রী শাহরিয়ার শারমিন বিনতির হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে কলাবাগান থানার কাঁঠালবাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে ডিবি। এ সময় তার কাছ থেকে রক্তমাখা ছুরি, পোশাক ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এর আগে বুধবার রাতে চরকঘাটা এলাকায় শারমিনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রেমের সম্পর্কের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় কিছু সূত্র এবং সবকিছু মিলিয়ে আমরা জানতে পারি যে আসলে সিয়াম নামে যে ছেলেটার সাথে পূর্ব পরিচয় ছিল, তাদের প্রেমের সম্পর্ক ছিল। তো পূর্ব পরিচিত ধরেই মাঝখানে হয়তো তাদের মধ্যে মনোমালিন্য বা এই সম্পর্কে ফাটল ধরে। তো এটার প্রেক্ষাপটে তাদের মধ্যে যখন চরম পর্যায়ে পৌঁছে যায় এই ঝগড়াটা, তখন কিন্তু সে শেষ পর্যন্ত ছুরিকাঘাত করে। কলাবাগানে তার বাবা থাকে, এই কলাবাগানের একটা বাসা থেকে তাকে গ্রেপ্তার করি। সংসদ নির্বাচনের পর দৃষ্টি এবার সংরক্ষিত নারী আসনে। এই 50 আসন পুরো সংসদের চোখে অনেকটা অলংকারের মতো। ইতিমধ্যে আসন প্রাপ্তি দৌড়ে সামিল সরকারি দল বিএনপির একঝাঁক প্রভাবশালী এবং দীর্ঘদিন রাজপথের অগ্রসেনা নারীরা। প্রশ্ন, এখন সংরক্ষিত নারী আসনের বিষয়ে বিরোধী দল জামাতের নারী প্রার্থীদের নিয়ে দলীয় অন্দরে কি চলছে? তবে সংখ্যায় নয়, প্রতিনিধিত্ব কার্যকর ক্ষমতায়নকে যেন নিশ্চিত করা হয় সে আশা বিশ্লেষকদের। দেখুন শাকিলা করিমের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদের গেজেট প্রকাশের পর সংরক্ষিত 50টি নারী আসন বন্টন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনের নতুন হিসাব নিকাশ। হিসাব অনুযায়ী 37টি আসনে মনোনয়ন পেতে বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেত্রী আগ্রহ দেখাচ্ছেন। আলোচনার শীর্ষে বরিশালের সেলিমা রহমান ও ঢাকা 9 আসন থেকে আফরোজা আব্বাস। আরও রয়েছেন প্রয়াত শফিউল বারী বাবুর স্ত্রী বিথিকা বিনতে হুসাইন, মহিলা দলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী এবং সানজিদা ইসলাম তুলিও মনোনয়নের দৌড়ে এগিয়ে আছেন। বিএনপির কেন্দ্রীয় নেত্রী শিরিন সুলতানা আহমেদ, নাজমুন নাহার বেবি, সাবেক এমপি শাম্মী আক্তার, নীলোফার চৌধুরী মনি, আসিফা আশরাফি পাপিয়া, রাশেদা বেগম হীরা, রেহেনা আক্তার রানু, ইয়াসমিন আরা হক, জাহান পান্না, বিলকিস ইসলাম ও ফরিদা ইয়াসমিন, রহিমা শরীফ মায়া, সানজানা চৈতি পপি। সাংস্কৃতিক অঙ্গন থেকে কণ্ঠশিল্পী বেবি নাজনীন, রিজিয়া পারভিন, কনক চাপা এবং সাংবাদিক প্রতিনিধি হিসেবে শাহনাজ পলির নাম জোরালোভাবে আলোচিত হচ্ছে। এছাড়া স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের স্ত্রী হাসনা জসিমউদ্দিন মওদুদও সম্ভাব্যদের তালিকায় রয়েছেন। জানা গেছে, জামাতের ইতিহাসে এবার ত্রয়োদশ সংসদে সর্বোচ্চ সংখ্যক নারী আসন পেতে যাচ্ছে। সংসদে যথাযথ ভূমিকা রাখতে পারেন এমন উপযুক্ত নারীদের মনোনয়ন দেবে দলটি।
নির্বাচন বিশেষজ্ঞ আব্দুল আলীম জানান, নারী প্রার্থীদের মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর উচিত এখন নিজস্ব গাইডলাইন তৈরি করা। কিসের ভিত্তিতে কিভাবে তারা মনোনয়ন দেবে, অর্থাৎ এই মনোনয়ন প্রক্রিয়ার মধ্যে যদি কম্পিটিশন থাকে, প্রতিযোগিতা থাকে, তখন কিন্তু আপনার দেখবেন যে ভালো ভালো নারীরা উঠে আসছে। আসন পাওয়ার বিষয়টি আইনি বাধ্যবাধকতার ব্যাপার, সুতরাং জামাতের নারী প্রার্থীদের মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগই নেই। জামাত এটা করবে না বা করার চিন্তাও করবে না যে তারা এই নারী প্রার্থীদেরকে মনোনয়ন দিবে না সংরক্ষিত আসনের জন্য। তারাও এই কাজটা নিশ্চয়ই করবে, না করার কোনো কারণ নাই। যোগ্যতা সম্পন্ন নারীদেরকে পার্লামেন্টে আনতে পারি আমরা, তাহলে আমরা আরো ইফেক্টিভ, আরো শক্তিশালী পার্লামেন্ট দেখতে পাবো। আইন অনুযায়ী শপথ নেওয়া সংসদ সদস্যদের তথ্য 3 কার্যদিবসের মধ্যে সংসদ সচিবালয় থেকে ইসিতে পাঠানো হয়। সাধারণ নির্বাচনের ফলাফল গেজেট প্রকাশের 21 কার্যদিবসের মধ্যে দল বা জোট তাদের প্রার্থী তালিকা ইসিতে জমা দেয়। তারপর 30 কার্যদিবসের মধ্যে ইসি সংরক্ষিত নারী আসনের নির্বাচনের জন্য শপথ গ্রহণ করা সদস্যদের দলভিত্তিক তালিকা প্রস্তুত করে। শাকিলা করিম, RTV, ঢাকা। অন্তর্বর্তী সরকার দেশের বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে একাধিক কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। সংবিধানের মূল চেতনা অনুযায়ী নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত একটি শক্তিশালী বিচার ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর ছিল সরকার। বিচারকদের নিয়োগ ও পদোন্নতিতে স্বচ্ছতা আনতে পৃথক জুডিশিয়াল কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত প্রশাসনিক ও আর্থিক স্বাধীনতা নিশ্চিত করতে বাজেট কাঠামো পুনর্বিন্যাস করা হচ্ছে। আইন বিশেষজ্ঞরা বলছেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হলে আইনের শাসন শক্তিশালী হবে এবং নাগরিকদের ন্যায় বিচার পাওয়ার অধিকার আরও সুরক্ষিত হবে। এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে বিচার ব্যবস্থার উপর জনগণের আস্থা আরও বাড়বে। জবাবদিহিতার মধ্যে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বিকেলে বনানীর নিজ বাসভবনে বেসরকারি টেলিভিশন মালিক ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে একথা বলেন তিনি। ছোট ওনারা বাংলাদেশের খুব প্রতিষ্ঠিত, কি ধরনের সমস্যা তারা এই সেক্টরে উদ্যোক্তা হিসেবে ওনারা মোকাবেলা করছেন সেটা আমাকে কম বেশি ওনারা তুলে ধরছেন। এই ব্যবসা প্রতিষ্ঠানের যে ওনাদের প্রফিটের বাইরে যে একটা বিরাট রোল আছে এবং সেই রোলটাকে আমরা কিভাবে গণমুখী করতে পারি এবং কিভাবে সেখানে রাষ্ট্র সরকার ওনাদেরকে কিভাবে ফ্যাসিলিটেট করতে পারে, আমরা এইভাবেই বিষয়টা দেখি। স্টেশন আছে কিন্তু বিদ্যুৎ নেই। টাকা দেনা এবং বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে দায়িত্ব নিয়েছেন জানিয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, পরিস্থিতি দ্রুত সামাল দিতে করণীয় নির্ধারণ করা হচ্ছে। এ ব্যাপারে অর্থ উপদেষ্টার সঙ্গে একটি বৈঠক করা হয়েছে বলেও জানান তিনি। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বিশাল অঙ্কের ঋণের বোঝা নিয়ে সরকারের যাত্রা শুরু হয়েছে। গ্যাস সঞ্চালনের সিস্টেমে কোনো সমস্যা থাকলে সরকারের করণীয় থাকতে পারত, কিন্তু যেখানে গ্যাস নেই সেখানে সরকারের কিছুই করার নেই বলেও জানান মন্ত্রী। তবে গ্যাস উত্তোলনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। পাওয়ার স্টেশন আছে, তোমার এনার্জি নাই, আবার এই ওর নাম কি, সেই পাওয়ার স্টেশনের জন্য টাকা গুনতে হতেছে, আমাদেরকে বসে থেকে পাওয়ার স্টেশনে টাকা গুনতে হতেছে। এরকম একটা বিশৃঙ্খল একটা ব্যবস্থা মধ্যে আমি এসে পড়ছি আর কি। আমরা ফিনান্স অ্যাডভাইজারের সাথে বসছিলাম এটা নিয়ে কিভাবে আমরা বিল আউট করতে পারি। মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় বাগেরহাটের খান আকরামকে আমৃত্যু কারাদণ্ড থেকে খালাস দিয়েছে আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ খান আকরামের আপিল মঞ্জুর করে এ রায় দেন। এ সময় খান আকরামের দ্রুত মুক্তির আবেদন করা হলে আপিল বিভাগ বলেন, আগামী সপ্তাহের মধ্যে তারা সংক্ষিপ্ত রায়ে সই করে দেবেন। মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় সিরাজ মাস্টারকে মৃত্যুদণ্ড এবং খান আকরামকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2015 সালে এই রায়ের বিরুদ্ধে আপিল করা হয়। ট্রাইব্যুনালে আসামিদের বিরুদ্ধে মোট 7টি অভিযোগ আনা হয়। এদিকে এই রায়ের বিরুদ্ধে রিভিউ করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। রুল্লাহ সাহেবের কেসে একটা জাজমেন্ট হয়েছে আমাদের অ্যাপিলেট ডিভিশনের, রায়টাকে ফলো করেই হয়তো আমাদের মাননীয় বিচার আজকে অ্যাপিলেট ডিভিশন হয়তো সেই সিদ্ধান্ত নিয়েছেন। আসামিকে মামলা থেকে খালাস দিয়েছেন, তাদের আপিলটা অ্যালাউ করেছে। পূর্ণাঙ্গ জাজমেন্ট পাওয়ার পরে আমরা একটু দেখে তারপরে আমাদের
আইসিটি ট্রাইব্যুনালের পক্ষ থেকে যদি আমাদের কোনো কিছু করণীয় থাকে তখন সেইভাবে আমরা আইনগত পদক্ষেপ নেব। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুকের স্ত্রী কানেজ ফাতেমার দাফন সম্পন্ন হয়েছে। এর আগে সকালে নোয়াখালীর সেনবাগ উপজেলার ইয়ারপুর গ্রামে শিবপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম, নোয়াখালী 5 আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম সহ এলাকার সর্বস্তরের মানুষ জানাজায় অংশ নেন। এই সময় মরহুমার স্বামী নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চান। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। গত বুধবার রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কানিজ ফাতিমা। আমার 50 বছরের এই জীবন সঙ্গিনী আইসিইউতে 10 দিন জীবন মরণ লড়াই করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। গত 6 বার আমি এমপি হওয়ার পরও কোনো রাজনীতির সাথে জড়িত ছিলেন না, শুধু মানুষকে আবদার করা, চা খাওয়ানো ছাড়া তার কোনো কাজ ছিল না। আমার স্ত্রীর কাছে কোনো লেনদেন যদি কেউ থাকে, কোনোদিন থাকার কথা না, তবুও আমরা আছি। আপনারা আমার স্ত্রীকে ক্ষমা করে দিয়েছেন তো? আমার স্ত্রীকে আল্লাহ পাক যেন এই রমজান মাসে বেহেশত নসিব করে। দর্শক, সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।